আজকের এই সেমিনারে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সবাইকে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের আলোচকবৃন্দ ইতিমধ্যেই আজকে আমাদের মেইন যেই টপিক ছিল জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছেন। কথাগুলো রিপিট করব না, কারণ ইতিমধ্যে সকল ধরনের পয়েন্টগুলো ইতিমধ্যেই চলে এসেছে। শুধুমাত্র চ্যালেঞ্জগুলো নিয়ে একটু কথা বলবো, কারণ আমরা যেহেতু রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে কাজ করি, সেহেতু চ্যালেঞ্জগুলোই আসলে আমরা ফেস করি। আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রায় 40% জনগোষ্ঠী তরুণ, কিন্তু খেয়াল করবেন যে বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে 1971 সাল পরবর্তী সময়ে তরুণদেরকে সমৃদ্ধশালী করা বা তরুণদের যেই কমন যে প্রবলেমগুলো, যেগুলো কিনা মূলত আমরা বলতে হয়তো মুগ্ধ হয়ে গিয়েছে, যে তাদের দক্ষতা বৃদ্ধি করা, তাদেরকে প্রশিক্ষিত করা, তাদের কর্মসংস্থান তৈরি করা, তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করা, যারা বাইরে চলে গিয়েছে তাদেরকে আবার দেশের মধ্যে নিয়ে আসা, এইগুলো কিন্তু কমন। কিন্তু আমরা একটা বিষয় খেয়াল করলাম যে বাংলাদেশের যতগুলো সরকার ক্ষমতায় ছিল, যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে যুবকদেরকে নিয়ে তারা সেভাবে কাজ করে না। তো গোড়ায় আসলে কোন জায়গায় গলদ, সেটা আসলে আমাদেরকে ফাইন্ড আউট করাটা গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত সবচেয়ে বেশি রাষ্ট্র ক্ষমতায় ছিল দুইটা দল, বিএনপি এবং আওয়ামী লীগ। আমরা যখন কর্মসংস্থানের কথা বলি, আমাদের কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশের রাজনৈতিকভাবে যেসব তরুণ বিভিন্ন জায়গা থেকে সম্পৃক্ত, তারা কি আসলে কর্মসংস্থানের যে বিষয়টি তাদের ক্ষেত্রে কি এনশিওর করা হয়? তো আমরা খেয়াল করলাম যে বিএনপির ক্ষেত্রে বলেন বা আওয়ামী লীগের ক্ষেত্রে বলেন, তারা যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু কর্মসংস্থান তৈরি করে। কোন ধরনের কর্মসংস্থান? তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে। এবং এই চাঁদাবাজি যে একটা কর্মসংস্থান, এই প্র্যাকটিসটা কিন্তু আসলে বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু এস্টাবলিশ করেছে। কিন্তু খেয়াল করবেন চাঁদাবাজি কিন্তু আসলে কোনো কর্মসংস্থান না, এটা একটা ফৌজদারি অপরাধ। কিন্তু এটাকে প্রতিনিয়ত এই 54 বছর ধরে এটাকে প্র্যাকটিস করতে করতে যে জায়গা থেকে ঠিক 54 বছর আগে চাঁদা নেওয়া হতো, সেই জায়গাতে এখন পর্যন্ত কিন্তু চাঁদা নেওয়া হয়। যে জায়গাতে আগে আওয়ামী লীগ চাঁদা নিত, একদম সেম 5 আগস্টের পরে দেখবেন সেই জায়গাটা থেকেই কিন্তু বর্তমানে বিএনপি চাঁদা নিচ্ছে। অর্থাৎ এই যে চাঁদাবাজির যে কর্মসংস্থান, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে বাংলাদেশের মধ্যে এস্টাবলিশ করেছে, যা বাংলাদেশের তরুণদের জন্য অত্যন্ত মানহানিকর। এবং এতে করে কি হয়েছে? এতে করে আমাদের আদৌতে বাংলাদেশের যে বেকার জনগোষ্ঠী তৈরি হচ্ছে, তাদের যে কর্মসংস্থান, সেই আলাপটা কিন্তু আসলে ধামাচাপা পড়ে যাচ্ছে। তো আমরা চাই যে বাংলাদেশের বর্তমান সরকার, তারা ক্ষমতায় এসেছে, তারা যত বেশি উৎপাদনমুখী খাত তৈরি করবে তত বেশি কর্মসংস্থান তৈরি হবে। তারা যত বেশি তরুণদের উদ্যোক্তা, যারা উদ্যোক্তা যারা রয়েছেন তাদের দিকে তারা যত বেশি ফোকাস দিবেন, এটা বাংলাদেশের জন্য তত বেশি লাভজনক হবে। কারণ একটা দেশের তরুণ জনগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ, যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, যে দেশের তরুণরা মুক্তিযুদ্ধ করে একটা দেশকে স্বাধীন করেছে, সেই দেশের তরুণদের স্পিরিটটাকে সরকারকে বুঝতে হবে যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এই দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, এই দেশটার যেন মেরামত যেন হয় সেজন্য। সুতরাং এই তরুণ জনগোষ্ঠী, আমরা যদি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যদি আমরা পরিণত হতে চাই, তরুণদের সমৃদ্ধি, তরুণদেরকে দক্ষতা সম্পন্ন করে তোলা ব্যতীত আমাদের আর কোনো ওয়ে নেই। সুতরাং সরকার যেন সেদিকে যেন দৃষ্টি রাখে। কিন্তু আমরা 5 আগস্ট পরবর্তী সময় একটু গভীরভাবে খেয়াল করলাম যে এই রাষ্ট্রে কিছু গলদ আছে, যে গলদগুলো আসলে 54 বছরে এটাকে আসলে ভাঙা হয়নি। খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু একটা মন্ত্রণালয় আছে, এটা হয়তো আপনারা জানেন, এটার নাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের আজকের এখানে গেস্ট আছেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি সেই মন্ত্রণালয়ের একজন, তিনি উপদেষ্টা ছিলেন। তো খেয়াল করবেন এটা কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কিন্তু দেখবেন যে সেখানে যত ধরনের আলাপ আলোচনা এবং এটার মধ্যে যে পিআর, এটা কিন্তু সব স্পোর্টস রিলেটেড। মানে আপনাকে খেলার ছলে একটা দেশের 40% যুবক, একটা দেশের 40% তরুণ, তাদের যেই সংকটগুলো আছে সেই সংকটগুলোকে ভুলিয়ে রাখা হয়। মানে তামিম ছক্কা মারলো কি মারলো না, আমাদের বিসিবিতে কে কি হইলো না হইলো, সেগুলো নিয়ে কিন্তু সারা দেশের মধ্যে একটা আলাপ চলে।
কিন্তু সেই মন্ত্রণালয়ের কিন্তু দায়িত্ব বাংলাদেশের যুব সমাজকে নিয়ে কাজ করা, যুব সমাজের প্রধানতম যে সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসনে কাজ করা। কিন্তু দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর এখন পর্যন্ত ক্রিকেট নিয়ে যেই পরিমাণ আলাপ আলোচনা হয়েছে বা আমাদের খেলাধুলা নিয়ে যেই পরিমাণ আলাপ আলোচনা হয়েছে, ওই মন্ত্রণালয় থেকে যুব সমাজকে নিয়ে সে ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আরেকটা বিষয় খেয়াল করবেন যে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, 16 বছর সে প্রতিমন্ত্রী দিয়ে তার যুব মন্ত্রণালয়কে সে চালিয়েছে, কিন্তু সে এখানে কোনো পূর্ণ মন্ত্রী কিন্তু দেয়নি। এবং আমরা আশ্চর্যজনকভাবে খেয়াল করলাম যে এই বিএনপি সরকারও ক্ষমতায় আসার পরে সেখানে কিন্তু কোনো পূর্ণ মন্ত্রী দেয় নাই, সেখানে একজন প্রতিমন্ত্রী দিয়েছে। অর্থাৎ এই সেক্টরটাতে একটা পূর্ণ মন্ত্রী দেওয়ার মতো আগ্রহ বা জরুরত এটা সরকারের পক্ষ থেকে আসে না। এটা কেন আসলে আসে না? এটা একটা রাজনৈতিক কারণ। বর্তমানে যিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তিনি কিন্তু নির্বাচিত না, তিনি টেকনোক্রেট, তিনি একজন খেলোয়াড় ছিলেন, সাবেক ফুটবলার। কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে তার যে ফেসবুক পেজ এবং তার যে মন্ত্রণালয়ের যে পেজ আছে সেই পেজের মধ্যে আপনি গত 3 মাসে একটা পোস্টও দেখবেন না যে পোস্টার মাধ্যমে তিনি বাংলাদেশের যুব সমাজকে নিয়ে তিনি কোনো কাজ করেছেন, বাংলাদেশের যুব সমাজে কর্মসংস্থান নিয়ে তিনি কোনো কথা বলেছেন, এই ধরনের কোনো বক্তব্য বা ছবি বা ভিডিও কোথাও কিন্তু নাই। বাংলাদেশের মধ্যে 40% জনগোষ্ঠী তরুণ, বাংলাদেশের মধ্যে 40 লক্ষ বেকার যুবক আছে, তার কোনো আলাপ নাই, তার কোনো চিন্তা নাই। তো এই ধরনের সরকার, যে সরকার আসলে তরুণদেরকে নিয়ে কোনো চিন্তা করে না, সেই সরকার আবার বলে কি আই হ্যাভ এ প্ল্যান। কিন্তু সরকারের তো কোনো পরিকল্পনা নাই। আসলে সরকারের যে কোনো পরিকল্পনা নাই সেটা আমাদের কাছে দৃশ্যমান হয়ে গিয়েছে। বাংলাদেশের তরুণদেরকে নিয়ে কাজ করার জন্য অবশ্যই আলাদা একটা মন্ত্রণালয়ের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনটা আজকের এই সেমিনারের মাধ্যমে আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে সরকার যেন যুব সমাজের জন্য আলাদা একটা মন্ত্রণালয় যেন তারা গঠন করে। এটা তো ভাই ইন্ডিয়া না, এটা তো আপনি আমেরিকার মতো করে তো আপনি দেশকে দেখলে হবে না। বাংলাদেশের মধ্যে তরুণদের জন্য আলাদা পলিসি লাগবে, তরুণদের সংকট নিরসন করার জন্য আলাদা ক্ষেত্র লাগবে, এবং এমন সব লোককে আপনার এখানে এন্ট্রি করাতে হবে, দায়িত্ব দিতে হবে যারা কিনা তরুণদের পালসটা তারা বুঝবেন। এখন বর্তমানে যিনি দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী সাহেব, তিনি তো ফুটবলের পালস বুঝেন, তিনি তো ক্রিকেটের পালস বুঝেন, তিনি তো যুব সমাজের পালস তো তিনি বুঝেন না। তাহলে তাকে কেন সেখানে বসাইছেন? তিনি তো আসলে বসে বসে ঘাসই কাটতেছেন। তিনি বাংলাদেশের যুব সমাজের জন্য গত 3 মাসে একটা কোনো শব্দ করেন নাই। তিনি বাংলাদেশের যুব সমাজকে নিয়ে যে তিনি কাজ করতে চান, কর্মসংস্থান তিনি তৈরি করতে চান, সেই সংক্রান্ত কোনো কাজ বা কোনো আলাপ তার মধ্যে নাই। কিন্তু আমরা দেখলাম যে ইলেকশনের আগে কিন্তু বলা হয়েছিল, বিএনপির তরফ থেকে বলা হয়েছিল তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। তারা কি হাওয়ার উপরে এইসব কর্মসংস্থান তৈরি করবে? এইসব কর্মসংস্থান তৈরি হবে কিভাবে? অবশ্যই মন্ত্রণালয়ের মাধ্যমে হবে। তো মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আমরা গত 3 মাসের মধ্যে কোনো ধরনের আলাপ আলোচনা, কর্মসূচি, কোনো ইভেন্ট যদি আমরা না দেখি, তার মানে আমাদের কাছে কী দৃশ্যমান? আপনারা যা বলেন তা করেন না। শেখ হাসিনা আগে যেভাবে মূলা ঝুলিয়েছে সেরকমভাবে আপনারা ঠিক একই কায়দায় দেশ পরিচালনা করার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা কখনোই চাই না যে বাংলাদেশের মধ্যে আবারও আপনারা শেখ হাসিনা মডেলে যা বলি তা করি না টাইপের একটা নীতিতে আপনারা দেশ চালান। সুতরাং আমরা আজকের এই সেমিনার থেকে বলবো, আপনারা মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয় যেন আলাদা করা হয় সেই ব্যাপারে আমাদের একটা আহ্বান থাকবে। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের তরুণ সমাজ, যে তরুণ সমাজ গোটা সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে উদ্যমী তরুণ সমাজ। খেয়াল করবেন ভারতের মধ্যে কিন্তু একটা আলাপ চলতেছে। ভারতের প্রধান বিচারপতি ওই দেশের যারা বেকার জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বলেছে ককরোচ, তেলাপোকা, এবং সেই তেলাপোকার আন্দোলনে, সেই তেলাপোকা বলার প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল হলো, তখন কার্যকরী একটা পদক্ষেপ গ্রহণ করলো একটা ইন্ডিয়ান ছেলে যে কিনা যুক্তরাষ্ট্রে বসবাস করে, যুক্তরাষ্ট্রের বস্টন কলেজে সে পড়াশোনা করে। এত বড় একটা দেশ, 145 কোটি জনসংখ্যার একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে তরুণ সমাজকে যখন তেলাপোকা বলা হলো, সেই রাষ্ট্রের কোনো জায়গা থেকে একটা গঠনমূলক একটা প্রতিবাদ আসলো না। আসলে কোত্থেকে? ওই আমেরিকাতে বসবাস করে, বস্টনে বসবাস করে, এই ধরনের ওইখান থেকে একটা ছেলে বসবাস করে, তার পক্ষ থেকে আসলো যে ককরোচ জনতা পার্টি, তার একটা পেজ খুললো। এবং তারা যখন দেখলো যে আসলে আমার এত বড় একটা দেশ, যে দেশের মধ্যে আসলে এত বড় একটা আন্দোলন হয়ে যাচ্ছে, কিন্তু আমার দেশের মধ্যে কোনো স্পোক্সম্যান নাই, এই প্রেক্ষিতে তারা গতকালকে 3 জনকে সামনে নিয়ে আসলো লোক দেখানো। কিন্তু আমার এই দেশের মধ্যে কি হয় দেখেন, আমার দেশের মধ্যে শহীদ ওসমান হাদি ভাই মাত্র একজন ব্যক্তি,
তিনি টু দ্য পয়েন্টে পয়েন্টে তিনি যতদিন বেঁচে ছিলেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মাত্র 1.5 বছরে, মাত্র 1 বছরে তিনি দেখিয়ে গিয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্র নিয়ে তার কি চিন্তা, তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে তিনি কিভাবে ভাবেন, এই রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে কী, এই রাষ্ট্রের বিরুদ্ধে আধিপত্যবাদ কিভাবে কাজ করে, তার এই চিন্তা চেতনা, তার এই উদ্যম এতটাই শার্প ছিল যে সেটা একটা পরমাণু শক্তিধর রাষ্ট্রের ভেতরে গিয়ে পর্যন্ত আঘাত করেছে এবং তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। সুতরাং এই বাংলাদেশের তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু আমার এই তরুণদের, এই উদ্যমী তরুণদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, যে আসলে এই তরুণ জনগোষ্ঠী যারা এত সাহসী, যারা দেশ নিয়ে এত চিন্তা করে, এই তরুণ জনগোষ্ঠীকে আমি কি করব? তাদেরকে যদি আমি কাজ না দিই তাহলে তো তারা তাদের পটেনশিয়ালিটি দেশের কাজে তারা ব্যবহার করতে পারবে না। কয়দিন পরে আপনার এই দেশের মধ্যে একটা মানবিক সংকট তৈরি হবে, চতুর্দিক থেকে পুশিং করা হচ্ছে, তখন আপনি সেগুলো কীভাবে মোকাবেলা করবেন? শুধুমাত্র পুলিশ বাহিনী দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যায়? যায় না। সুতরাং সরকার যদি সেই ব্যাপারে যদি সজাগ দৃষ্টি যদি না রাখে, তরুণদেরকে যদি তারা কর্মক্ষম করে তোলার ব্যাপারে যদি সচেতন ভূমিকায় যদি তারা অবতীর্ণ না হয়, তাহলে তো কখনোই আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনি যদি মনে করেন যে শেখ হাসিনা আপনার ক্ষমতার লেভেলটা যেই জায়গাতে রেখে গিয়েছে আপনি শুধু বাড়াবেন, কমাবেন না, আপনি শুধুমাত্র এখানে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন যেভাবে শেখ হাসিনা থেকেছিল, এরকম করে তো ভাই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। হঠাৎ করে একদিন দেখবেন যে আপনারা নাই, হঠাৎ করে দেখবেন যে তরুণদেরকে আপনারা অবহেলা করতেছেন, সেই তরুণদেরকে কিন্তু শেখ হাসিনা কিন্তু অবহেলা করতো। সেই তরুণদেরকে রাজনৈতিকভাবে বিমুখ করে রাখার জন্য আই হেট পলিটিক্স নামক একটা বয়ান সে কিন্তু এস্টাবলিশ করেছিল সারা বাংলাদেশের মধ্যে, যে তরুণদের জন্য রাজনীতি না, রাজনীতি বিমুখ হবে তরুণরা। এতে করে কি হয়েছে? আমরা 17 বছরের একটা ফ্যাসিবাদ দেখেছি। কিন্তু না, 5 আগস্টের পরে বাংলাদেশের তরুণ সমাজের কাছে একটা স্পষ্ট বার্তা চলে গিয়েছে যে দেশ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকেই চিন্তা করতে হবে। কারণ আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে তারা দেশ পরিচালনা করতে ব্যর্থ ছিল। সুতরাং দেশের নেতৃত্ব, দেশের ভবিষ্যৎ এখন আমাদের তরুণ প্রজন্মের হাতেই নিরাপদ। সুতরাং আমরা চাই সরকার যেন তরুণ প্রজন্মের পালসটা যেন সরকার বোঝে। ঠিক একই সাথে আমরা মনে করি তরুণ প্রজন্মের সমালোচনা মানে হলো সরকারের জবাবদিহিতা। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন ব্যক্তি, তিনি এনসিপির একজন নেতা, তিনি যখন সরকারকে নিয়ে যখন তিনি মন্তব্য করেন, সেই মন্তব্য সরকার এতটা সিরিয়াসলি নেন, এতটা সিরিয়াসলি নেন যে তার উপর প্রত্যেকটা জায়গায় এখন বর্তমানে হামলা করা হচ্ছে। একটা নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা বর্তমানে সরকার নিতে পারছে না, তো এই সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? এখন আমাদের এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বক্তা কিন্তু আরও 10 জন কিন্তু আছে। তো ওই 10টা পাওয়ার বাটন যদি আমরা অন করি তাহলে কি সরকার টিকবে? সরকারকে সেই সমালোচনা সহ্য করার মতো অবস্থায় কি সরকার আছে? আমরা তো চাই সরকার সমালোচনা থেকে শিক্ষা নেবে, কারণ আমরা মনে করি তরুণদের সমালোচনাই সরকারের জবাবদিহিতা। কারণ সরকার তো কোথাও জবাবদিহিতা করবে না। সরকার জবাবদিহিতা করার জন্য যে বিচার বিভাগ প্রয়োজন, সেই বিচার বিভাগের স্বাধীনতাকে নষ্ট করে ফেলেছে। এখন সরকারের প্রধানমন্ত্রীর বিচারপতি তার যে জবাবদিহিতা সেটা নিশ্চিত করার জন্য কোনো প্রতিষ্ঠান তিনি বাংলাদেশের মধ্যে রাখেন নাই। আমাদেরকে তো কথা বলতে হবে, এই সরকারকে তো আমরা আরেকটা ফ্যাসিবাদী সরকার হইতে দিতে পারি না। সুতরাং আমাদেরকে এখন সোচ্চার ভূমিকা অবতীর্ণ হইতে হবে, আমাদেরকে সমালোচনা করতে হবে। এবং সরকার যদি মনে করে যে তারা সমালোচনা করে তাদেরকে মেরে ফেলতে হবে, আপনারা যদি শেখ হাসিনার মডেল যদি আপনারা অনুসরণ করেন তাহলে পরিণতি কিন্তু শেখ হাসিনার মতোই হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা জনাব জাইমা রহমান, তিনি কিন্তু একজন তরুণী জেনজি প্রতিনিধি তিনি। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করলাম তিনি যখন থেকে বাংলাদেশে পদার্পণ করলেন এবং সরকার পরিচালনার এই গত 3 মাসে তিনি তরুণদেরকে নিয়ে একটা কথাও তিনি বলেন নাই। তরুণদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন না। আগামী রবিবারে হলো বাজেট অধিবেশন, তরুণদের এখানে কি হবে? এই যে তরুণরা যারা রক্ত দিল, জীবন দিল, যারা এই সরকারকে ক্ষমতায় বসার একটা সুযোগ তৈরি করে দিল, সেই তরুণদেরকে নিয়ে তাদের কোনো বক্তব্য নয়। তারা পড়ে আছে স্পোর্টস নিয়ে, সালাউদ্দিন সাহেবের ছেলে পড়ে আছে স্পোর্টস নিয়ে। তো আপনারা তাহলে স্পোর্টস নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? তরুণদেরকে নিয়ে আপনাদের কী কাজ? আপনাদের তো কোনো প্ল্যান আমরা কোনো কিছুই আসলে বুঝতে পারছি না। আপনারা কেন সকল সময় তরুণদেরকে অবজ্ঞা দৃষ্টিতে আপনারা দেখেন? রাষ্ট্র পরিচালনা আপনারা করবেন তরুণদেরকে এরকমভাবে চাপিয়ে রেখে, দাবিয়ে রেখে, সেটা তো আমরা কখনো হতে দিতে পারি না। আপনারা তেলের দাম বাড়িয়েছেন, আপনারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তরুণদের উপর যে লোডটা পড়ছে সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন না। তরুণদের প্রত্যেকটা বেকার তরুণ, ঢাকা শহরের মধ্যে প্রায় 15 লক্ষ বেকার যুবক বসবাস করে।
এই তেলের দাম বাড়ানোর কারণে আগে তাদের মিল রেট ছিল 100 টাকা, এখন সেই মিল রেট গিয়ে দাঁড়িয়েছে 125 টাকা। 125 টাকা যে তার মিল রেট গিয়ে দাঁড়িয়েছে, সেটা তো আমাদেরকে বুঝতে হবে। তার উপর লোড পড়ছে, সেই টাকাটা কোত্থেকে আনবে? তার বাবা মার কাছ থেকে বলতে হচ্ছে। আপনারা তরুণ সমাজের সংকট নিরসন করার পরিবর্তে তাদেরকে আরও সংকটে পতিত করছেন। এবং আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজ যদি আমরা বুঝতে পারি যে আপনারা সংকট নিরসন করার পরিবর্তে সংকট ঘনীভূত করবেন, তাহলে আমরা আবারও কিন্তু রাজপথে নামতে বাধ্য হব। সুতরাং সেই ব্যাপারে সরকার যেন সজাগ দৃষ্টি যেন রাখে। সরকারে যারা রয়েছেন, মন্ত্রীদের যারা সন্তানরা যারা রয়েছেন, আপনারা স্পোর্টস বাদ দিয়ে তরুণদেরকে নিয়ে আপনারা কাজ করেন, তরুণদের সংকট নিয়ে আপনারা কাজ করেন। আপনারা তো তরুণ, আপনারা শুধুমাত্র ওই যে বিসিবিতে গিয়ে যদি আপনারা মারামারি করেন, এগুলো দেখতে আমাদের কাছে দৃষ্টিকটু লাগে। এগুলো কখনোই আসলে প্রত্যাশিত না। আমরা চাই আপনারা তরুণদেরকে নিয়ে কাজ করুন, তরুণদের বাজেট ভাবনা এগুলো নিয়ে আপনারা কাজ করুন। সামনে যে বাজেটটা আসতেছে, সেই বাজেটের মধ্যে তরুণদের কি হিস্সা, সেটা নিয়ে আপনারা আলাপ আলোচনা করুন। সুতরাং আজকের এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, যে কনসার্নগুলো ছিল, সেগুলো যেন আপনারা সরকার যেন অবশ্যই সেই দৃষ্টিপাত যেন রাখে, সে আশা ব্যক্ত করে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।